স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে, সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জনাব আবুল কালাম আজাদ মজুমদার। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। দর্শক, বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন। তারেক রহমানের নেতৃত্বে ভোটে অংশ নেবে বিএনপি। হুমায়ুন কবির বলেছেন। হুমায়ুন কবির তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তিনি আজকে এই মন্তব্য করেছেন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করবে। তারেক রহমান কবে দেশে ফিরবেন এই প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, যেহেতু তিনি দলের নেতৃত্ব দেবেন সেজন্য ওনার দেশে আসাটা তো স্বাভাবিক। উনি আসবেন, তারিখ যখন ঠিক হবে তখন আপনারা জানতে পারবেন। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, মানে তারেক রহমানের দেশে আসার কোনো দিনক্ষণ এখন পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা বলতে পারছেন না নির্দিষ্ট করে। আসলে কেন? এটা কোনো স্ট্র্যাটেজি কিনা? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, সংযুক্ত করার জন্য। তো আপনি যে প্রস্তুতি করেছেন যে তারেক রহমানের দেশে আসার বিষয়টি কোনো কৌশল কিনা, দেখুন রাজনীতিতে তো কৌশল থাকবেই, এটি স্বাভাবিক। কিন্তু এইটা কৌশল কিনা বা কোনো বাস্তবিক পরিস্থিতিতে উনি কবে আসবেন সেটা কখন জানানো হবে সেটা আমরা অবশ্যই জানিয়ে দিব। তো তারেক রহমান দেশে আসার সাথে আমাদের রাজনীতি, নির্বাচনের প্রস্তুতি কিংবা অন্যান্য বিষয় কোনোভাবেই থেমে নেই। আমরা তো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ উনি অতি সত্বর দেশে ফিরে আসবেন বলে আমরা আশা করছি। তিনিও একাধিকবার আমাদেরকে প্রকাশ্যেই বলেছেন কিংবা ব্যক্তিগতভাবে আলোচনাতেও বলেছেন যে অতি শীঘ্রই আমাদের সাথে তার সরাসরি দেখা হবে। অন্তর্বর্তী সরকারের সময় সব মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান, তবে তিনি কবে ফিরবেন সেটা স্পষ্ট কোনো দিন তারিখ বলতে পারছেন না বিএনপি নেতারা। আপনারা মানে এটা কি কোনো জটিলতা আছে, কোনো বিষয় আছে এখানে? না, এই মামলার সাথে ওনার আসার বিষয়টা জড়িত না। আমরা তো আগেই বলেছি যে উনি অবশ্যই আসবেন এবং সেটা আমাদের বিভিন্ন কৌশল আছে, সেগুলো আমরা সেই স্ট্র্যাটেজি থেকেই ওনার আসার ব্যাপারটা হয়তো যুক্ত। তারপর আপনি জানেন যে উনি দীর্ঘদিন আপনার লন্ডনে নির্বাসনে ছিলেন বা আছেন এখনো, এবং সেখানে হুট করে তো তিনি চলে আসতে পারবেন না, তার পরিবার সহ সবাই এখানে আসবেন। তবে আমরা জানতে পেরেছি উনি এ মাসেই মানে মাঝামাঝি সময় হয়তো তিনি আপনার ওমরা করতে যাবেন। ওমরা করে ফিরে আসার পরেই আনুষ্ঠানিকভাবে হয়তো আমরা জানতে পারবো আর কি। জি, মানে কোনো গণমাধ্যম বলছে যে তিনি ওমরা করে সেখান থেকেই দেশে আসতে পারেন। এর কি কোনো ইঙ্গিত আছে, সত্যতা আছে? এটা আমার জানা নেই। আচ্ছা, আবুল কালাম আজাদ মজুমদার, মানে এটা নিয়ে কোনো মন্তব্য কি আশা করতে পারি আপনার কাছে? মানে উনি স্ট্র্যাটেজিও হতে পারে এরকমটিও বলছেন। মানে আমি যতটুকু গণমাধ্যমে দেখেছি, প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও বলা হয়েছে, মানে এর আগে যেমন পাসপোর্ট সংক্রান্ত নানান জটিলতা ছিল সেগুলো এখন মানে কেটে গেছে, সেটা সরকারের পক্ষ থেকে করা হয়েছে। কোনো মন্তব্য করবেন কিনা? উনি তো বাংলাদেশের নাগরিক, উনি যে কোনো সময় চাইলেই বাংলাদেশে আসতে পারবেন। ওনার জন্য সিদ্ধান্তটা উনি নিজে নেবেন। উনি যখনই আসবেন, উনি বাংলাদেশে একজন নাগরিক হিসেবে ওনার সরকারের কাছ থেকে যে ধরনের সহযোগিতা প্রাপ্য, ওনাকে সব ধরনের সহযোগিতা করা হবে। উনি পাশাপাশি উনি একটা শীর্ষ রাজনৈতিক দলের অন্যতম শীর্ষ নেতা। সেই হিসাবেও উনি যদি সরকারের কাছে সহযোগিতা চান তাহলে সরকার তো ওনাকে সেই সহযোগিতাটা দেবে। আমরা আশা করি উনি আসবেন, এবং উনি আসলে আমাদের রাজনীতিতে, আমাদের দেশে নতুন করে আরও প্রাণের সঞ্চার হবে, সেটা আমরা বিশ্বাস করি। সো আমরাও অন্য অনেকের মতো ওনার আশার অপেক্ষা আছি। জি, মানে নির্বাচনে একটা চমক দেয়া বা এরকম কোনো স্ট্র্যাটেজি কি, মানে সেরকম কিছু আছে কিনা ইমরান সালেহ প্রিন্স? না, স্ট্র্যাটেজি তো আছেই, চমক
এটার সাথে চমকের কোনো বিষয় জড়িত আছে বলে আমার মনে হয় না। তবে উনি দেশে আসবেন এতদিন পরে, স্বাভাবিকভাবে আমাদের নেতা কর্মী সমর্থকদের একটি আবেগ তো এটার সাথে জড়িত আছেই, এবং জনগণেরও একটা আগ্রহ আছে। তবে এটাও আমরা চিন্তা করছি উনি দেশে যেদিন আসবে সেদিন ঢাকা শহরের পরিস্থিতি কি হবে। আমরা তো জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না। তারপরেও সবকিছু চিন্তা করে হয়তো কৌশলটা নির্ধারণ করা হবে। তারেক রহমান সাহেব নিজেও এই ব্যাপারে মানে চিন্তা করছেন। তবে উনি অবশ্যই আসবেন, উনি অবশ্যই আসবেন। উনি এসে ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে। ইতিমধ্যেই তিনি নির্বাচনের সার্বিক প্রস্তুতি শুরু করেছেন। আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটি সাথে আলোচনা করে তার উপরে আমাদের নির্বাচনী প্রস্তুতির সমস্ত কার্যক্রম পরিচালনার দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। তিনি স্থায়ী কমিটির সদস্য, নির্বাহী কমিটির সদস্য, এরকম অনেককে অনেক কিছু কর্মসূচি কর্মকাণ্ড ভাগ করে দিয়ে সেগুলি তিনি পরিচালনা করছেন। ইতিমধ্যে প্রতিদিনই তিনি আমাদের নির্বাচনী কর্মকাণ্ড তদারক করছেন, পরিচালনা করছেন, খোঁজ খবর রাখছেন। তো এখানে তার আসা না আসার সাথে এই এই কার্যক্রম যে একদম স্থগিত হয়ে আছে বা বন্ধ হয়ে আছে সেটা কিন্তু বলা যাবে না। আমরা কাজ চালিয়ে যাচ্ছি। তিনি অবশ্যই নির্বাচনের আগে আসবেন। তবে তারিখটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না, এই কারণেই যে ওনার কিছু বাস্তব বিষয় রয়েছে। আমি তো বলেছি দীর্ঘদিন তিনি লন্ডনে আছেন, তার পরিবার আছে, সেখানে তার একটা সংসার আছে, সেটা গুছিয়ে তার একবারে আসা এটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। সেখানেরও আইন কানুন কিছু আছে। তবে সরকার থেকে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে এবং আশ্বাসও প্রদান করা হয়েছে যে ওনার আসার ক্ষেত্রে তারা সহযোগিতা প্রদান করবে, এবং আশা করি উনি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন। তিনি, আমি আগেও বলেছি, কয়েকবারই প্রকাশ্যেই বলেছেন এবং আমাদের সাথে আলাপচারিতাতেও বলেছেন যে তিনি ফিরে আসবেন, এবং সেটা খুব বেশি দেরি হবে বলে আমাদের মনে হচ্ছে না। অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ, আমি আর একটা খবরে একটু দৃষ্টি দিতে চাই। 5 দফার ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে, ডক্টর হেলাল বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির। আপনারা জামায়াত ইসলামীর সঙ্গে আরও কয়েকটি দল মিলে আপনারা একটা যুগপৎ আন্দোলনে আছেন, আপনারা 5 দফা দাবিতে আন্দোলনে আছেন। সেখানে আপনারা যে দাবিগুলো করছেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া, পিআর পদ্ধতিতে উভয় কক্ষে নির্বাচন, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, লেভেল প্লেয়িং ফিল্ড, ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন বিচার দৃশ্যমান করা বা স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ। সেখানে উনি বলেছেন যে একদিকে সরকারের ভেতরে ফ্যাসিবাদের দোসররা, অপরদিকে সরকারের বাইরে একটি রাজনৈতিক দল সরকারকে চাপ প্রয়োগের পাশাপাশি সংবিধানের দোহাই দিয়ে ভয়ে ফেলার চেষ্টা করছে। তারা জুলাই সনদের আইনি ভিত্তি না দিতে নানা রকম ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আপনারাও এরকম মনে করেন কিনা ইসলামী আন্দোলন বাংলাদেশ? আমরা যেটা, সকলকে ধন্যবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। আমরা যেটা মনে করি সেটা হলো যে আমাদের যে 5টা দাবি, এই 5টা দাবি, এটা যে শুধু এটার সাথে আমরাই কেবল একমত যারা আন্দোলনে আছে তারাই নয়, আমরা আমাদের দৃঢ় বিশ্বাস এখানে আমাদের যে কয়টা দাবি আছে এর অধিকাংশের সাথেই এদেশের অপর রাজনৈতিক দল এবং সাথে সাথে সাধারণ মানুষ অবশ্যই একমত আছে। আমরা সেই দাবিগুলো বাস্তবায়নের জন্যই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং আমাদের কর্মসূচি আছে। আমরা মনে করি এগুলি যদি বাস্তবায়িত না হয়, আমাদের যে এক বুক ভরা স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনটা যে যারা রক্ত দিয়েছে এই রক্তগুলো বৃথা যাবে বলে আমাদের কাছে মনে হয়। তো সেজন্য জুলাই সনদ সহ আরো যেগুলি 5টা দাবি আছে এগুলি আমরা মনে করি যে অবশ্যই এগুলি বাস্তবায়ন হওয়া দরকার। তো সেক্ষেত্রে মনে করেন যে এগুলো বাস্তবায়নের জন্য তো যে ঐক্যমত্য কমিশন, সেখানে তো এটা মানে একটা প্রক্রিয়া চলছে, এবং সেখান থেকে বাইরে এসে রাজপথে এভাবে আন্দোলন, এটা কি আসলে নির্বাচনী স্ট্র্যাটেজি বলছে বিএনপির কোনো নেতা এরকম বলছেন যে আপনারা নির্বাচনের প্রচার চালাচ্ছেন, আবার একই সঙ্গে এই দাবিগুলোও তুলছেন, আবার ঐক্যমত্য কমিশনেও থাকছেন। এটা আসলে আপনাদের একটা নির্বাচনী প্রচারের কৌশল না? বিষয়টা হলো নির্বাচন যেহেতু আমরা সকলেই করব, নির্বাচন মুখী দল,
কাজে আমার নির্বাচনের প্রস্তুতি তো আমাকে সবসময় নিতে হবে, এটা একটা কমন বিষয়। নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি অনেক আগ থেকে শুরু হয়েছে, এখন যে হয়েছে তা নয়। নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি ছিল, আছে, থাকবে। তবে আমাদের দুই জায়গাতেই আমাদের আলোচনা, মানে টেবিলে থাকার যে যৌক্তিকতা, সেটাও আমরা তুলে ধরেছি। কারণ যেহেতু সরকার এখনো বা ঐকমত্য কমিশন স্থগিত হয়ে যায় নাই, এখনো চলমান আছে, তো কাজে সেখানে তো আমাদের টেবিলে আলোচনা থাকবেই। আর বাহিরেও আমরা জনমত সৃষ্টির জন্য আমরা দাবি তুলছি যেন বাস্তবায়ন হয়। আর বিশেষ যেটা কারণে আমরা বাহিরে এসেছি সেটা হলো, আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা প্রথম কিন্তু পিআর নিয়ে দাবি তুলেছি 10 এপ্রিল। 10 এপ্রিল থেকে আমরা আন্দোলনে গেলাম হলো 15 সেপ্টেম্বর, অর্থাৎ 5 মাস 5 দিন পরে। আমরা আন্দোলনে কেন গেলাম? এই দীর্ঘদিন যাবৎ আমরা ঐকমত্য কমিশনে লিখিত দিয়েছি, মৌখিকভাবে বলার চেষ্টা করেছি, কোনোভাবেই আমরা দেখছি যে আমাদের এই কথাগুলো আমলে নেওয়া হচ্ছে না। আচ্ছা, যদি ঐক্যমত্য না হয় তাহলে আপনারা কি নির্বাচনে আসবেন? না, সেটা তো চূড়ান্তভাবে আমাদের আমির সিদ্ধান্ত দিবেন, সেটা পরের ব্যাপার। তবে আমরা আশা করছি যে দেশের জন্য এটা আসা দরকার, সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং সেটা মানে এটা সরকারের কাছে চাইছেন আপনারা? না, এটা তো সরকারের কাছেই চাইতে হবে, ডিসিশনটা তো সরকার। আবুল কালাম আজাদ মজুমদার কোনো মানে প্রশ্ন করবেন? আমি যতটুকু জানি আসলে এখানে সরকারের কি কিছু করার সুযোগ আছে, কারণ সংবিধানে তো পিআর এর সিস্টেমটা নেই। তাহলে যদি এটা ইনকর্পোরেট করতে হয়, এখানে আইনি জটিলতার কথাও কোনো বিশেষজ্ঞ বলছেন, মানে সেই জায়গায়। না, এটা তো সরকার একটা কমিশন করে দিয়েছে, কমিশন তো রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে কাজ করছে না, এবং সেখানে কোন পদ্ধতিতে কি হবে এ বিষয়ে কমিশন তার অবস্থান ইতিমধ্যেই স্পষ্ট করেছে এবং রাজনৈতিক দলগুলো জানে, এবং এই বিষয়গুলো নিয়ে মোটামুটি রাজনৈতিক একটা ঐক্যমত্য হয়েছে। এখন যেটা নিয়ে আলোচনা চলছে সেটা হলো যে ঐক্যমত্যটা হয়েছে জুলাই সনদ নিয়ে, সেটা আসলে বাস্তবায়ন কীভাবে করবে, এবং এই বাস্তবায়ন নিয়ে সরকার গঠিত যে কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন, যেটা তারা সরকারের কাছে কিছু সুপারিশ হয়তো করবে, সেই সুপারিশের আলোকে সরকার ব্যবস্থা নেবে। এখানে মানে আমি কোনো পদ্ধতিগত কোনো জটিলতা দেখছি না। আমি মনে করি যে সিদ্ধান্তটা রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে, সরকারের দায়িত্ব হচ্ছে সেটা বাস্তবায়ন করা। জি, দর্শক, একটা ছোট্ট বিরতি নেব এই আলোচনার এই পর্যায়ে, এবং আলোচনা না, যে আমি আপনার কাছেই আসবো, মানে একটু ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমাকে। বিরতির পরে এই প্রসঙ্গেই আপনার যেটা বলার আছে নিশ্চয়ই শুনবো আমরা। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি একাত্তর জার্নালের সঙ্গে থাকবেন আশা করি। এই মুহূর্তে একটু যুক্ত করে নেব তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাকে স্বাগত জানাই একাত্তর জার্নালে। তার আগে, বিরতির আগে অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ কিছু বলতে চেয়েছিলেন, আপনি সেটা এখন একটু কন্টিনিউ করতে পারেন। অনেক ধন্যবাদ। আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো, আপনি যেটা জিজ্ঞাসা করলেন যে সরকারের কিছু করণীয় আছে কিনা। দেখেন, ওই যে আমরা যেটা বলতে চাই সেটা হলো যে আমাদেরকে ঐক্যমত্য কমিশন থেকে যে স্প্রেডশিটটা দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু আপনার এই যাবতীয় সংস্কার বাস্তবায়নের জন্য 6টা কৌশল উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আপনি জানেন যে 4টা কৌশলই আছে আপনার নির্বাচনের আগে বাস্তবায়ন। সেখানে বলা হয়েছে এই 6টা কৌশলের যে কোন কৌশলে আপনারা বাস্তবায়ন। পরবর্তীতে তো একটা কৌশলে এসে বোধহয় ঠেকেছে, একটা প্রস্তাবনা একাধিক বিকল্প থাকতেই পারে। হ্যাঁ, আচ্ছা, সেখানে কিন্তু আছে, মানে শেষে এসে 2টো প্রস্তাব করা হচ্ছে। আমাদের যেটা প্রশ্নের জায়গা সেটা হলো যে এই 6টা অপশনের, তাহলে বোঝা গেল যে 6টা অপশনের যে কোনো একটাতেই বাস্তবায়ন যদি আমরা করতে যাই, এটা আইনগত কোনো বাধার সৃষ্টি করবে না, এটাই বোঝা যায়। যে সেটা হয়তো সরকার দায় নিয়েছে, অথবা এটা আইনের কোনো সমস্যা নেই। কিন্তু যখন ঐক্যমত্য কমিশনের সকল আলোচনা শেষ হয়ে গেল, এবং তখনই আমরা দেখতে পাচ্ছি যে সরকার বলছে, যতটুকু বলছে এর চাইতে বিএনপি জোর গলায় বলে যাচ্ছে যে না, বাস্তবায়ন যাই করি আমরা নির্বাচনের পরে করতে হবে। তাহলে আমাদের প্রশ্ন হলো, যদি আগের 4টা অপশনের যদি আইনগত ভিত্তি না থাকে, তাহলে ওই 4টা অপশন ঐক্যমত্য কমিশন থেকে কেন প্রদান করা হলো? এক। দ্বিতীয় প্রশ্ন হলো, বিএনপি এখন যে কথাটা বলতেছে, যে চেয়েছে বা বলছে, এই কথাটা প্রথম মিটিংয়ে তারা কেন বললো না যে স্প্রেডশিট থেকে বাকি 4টা অপশনকে দূর করে দেওয়া হোক? এটা কিন্তু বলেনি। তার মানে বোঝা যায় যে এখনো আগের যে কোনো 4টা অপশনে বাস্তবায়ন করা যেতে পারে, এটা যেটা বলছে এটা একটা বাজে কথা। আরেকটা প্রশ্ন আপনি ভাইকে বলেছেন, সেটাও আমি বলি যে পিআর এর কথা যে আমরা বলছি এটা সংবিধানে নেই। আমি আপনাকে বলি যে আমাদের সংবিধান সংস্কারের যে 70টা প্রস্তাব আনা হয়েছে, কেন আনা হয়েছে? এগুলি সংবিধানে নেই বলেই।
বা সংবিধানে আংশিক আছে সেটাকে সংস্কার করতে হবে। যদি সংবিধানে নেই এরকম 70টা প্রস্তাবের উপরে আলোচনা পর্যালোচনা হয়ে ডিসাইড হতে পারে, তাহলে পিআর সংবিধানে নেই এই কথা বলে পিআরকে সাইড করে দেওয়ার তো কোনো যুক্তি হতে পারে না। এটাই হলো আমাদের আন্দোলনে যাওয়ার আমাদের মৌলিক কিছু যৌক্তিক কথাবার্তা বা আইনি কথাবার্তা। এটা আমি স্পষ্ট করতে চেয়েছি আর কি। জি, কোনো প্রশ্ন? ওকে, ইমরান সালেহ প্রিন্স, আপনার একটু মন্তব্য চাই। একই সঙ্গে আমি যদি একটু যুক্ত করে দেই, মানে উনি বলেছেন জামায়াতের নেতা, উনি আমি যার বক্তব্যটা নিচ্ছিলাম, আমি আরেকবার একটু নামটা, ডক্টর হেলাল, উনি বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির। আজকে যে জামায়াতের কর্মসূচি ছিল সেখানে তিনি বলেছেন, একটি রাজনৈতিক দল সরকারকে চাপ প্রয়োগের পাশাপাশি সংবিধানের দোহাই দিয়ে ভয় ফেলার চেষ্টা করছে। তারা জুলাই সনদের আইনি ভিত্তি না দিতে নানা রকম ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আরও কথা বলেছেন, তারপরে তিনি বলেছেন এমনকি আজকে যারা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদেরও বিচারের মুখোমুখি করবে। তাই জাতীয় স্বার্থের পাশাপাশি সরকারের নিজের স্বার্থেও জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া অনিবার্য। কি মন্তব্য করবেন আপনারা? অন্তর্বর্তী সরকারে যারা আজকে রয়েছেন তাদেরও বিচারের মুখোমুখি করতে পারেন এমন আশঙ্কা উনি প্রকাশ করেছেন, যে এই কারণে আপনারা আসলে। দেখুন, আমরা দেখতে পাচ্ছি এটা, এই কথা বলাটা অত্যুক্তি হবে না, জামাতে ইসলামী আসলে দিন দিন ভারসাম্যহীন হয়ে পড়ছে। তারা এমন এমন উদ্ভট কথাবার্তা বলে রাজনৈতিক অঙ্গনে তারা একটা মানে বিষ বাষ্প ছড়ানো এবং একটা বিভেদ এবং বিভাজনের রাজনীতি তারা ছড়িয়ে দেওয়ার জন্য তারা অযথাই উদ্ভট কথাবার্তা বলছে। আমি দৃঢ়তার সাথে বলতে পারি যে এই জামাত ইসলামের এই নেতা যে সকল কথা বলছেন এটা হলো মাঠের বক্তৃতা এবং অযথাই তারা একটা দোষারোপ। আমি জানি না উনি একটি রাজনৈতিক দল বলতে কোন রাজনৈতিক দলকে বুঝিয়েছেন, তবে যদি সেটা বিএনপিকে বুঝিয়ে থাকেন সেটা একেবারেই তার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তিনি এই কথাটা বলেছেন। বিএনপির এই ধরনের কোনো চিন্তা বা অভিলাষ নেই। আমরা বলেছি যে এই যে বর্তমান সরকার, এই সরকার হচ্ছে গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে এবং সেই সরকারের প্রতি বিএনপির আকণ্ঠ সমর্থন আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সেই কারণে আমরা সরকারকে আমরা বলেছি যে আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে আরো নিবিড় সম্পর্ক বজায় রাখেন। কিন্তু প্রথম দিকে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো, সবগুলো রাজনৈতিক দলের সাথে না, বরঞ্চ ওই জামাত ইসলামী সহ দু একটি রাজনৈতিক দলের সাথে সরকারের আগে ঘনিষ্ঠতা অনেক বেশি ছিল। পরবর্তীতে যখন আমরা সরকারের নোটিশে এইগুলো আনলাম, তারপরে সরকার সব রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছে এবং এগিয়েছে। তো এই যে কথাগুলো বলছে যে বিএনপি সরকারের উপর চাপ প্রয়োগ করতে চাচ্ছে কিংবা সংবিধানের দোহাই দিচ্ছে, অবশ্যই সংবিধান তো আমাকে মানতেই হবে। এই সংবিধান তো বাতিল হয়ে যায়নি। আপনার সংবিধান আপনি যদি বাতিল করে দিতেন কিংবা স্থগিত রাখতেন তাহলে ছিল ভিন্ন কথা। তো যে সংবিধানের অধীনে আপনি এই সরকার শপথ নিয়ে আপনার কি বলে এই দেশ পরিচালনা করছে, তাকে তো সংবিধান মানতেই হবে। আর সংবিধানের যে সংস্কার সেটা অবশ্যই পার্লামেন্টেই করতে হবে। সেই সংস্কার সেটা মাধ্যমে সেটা করতে পারে না। আপনার বক্তব্য পরিষ্কার। আমি তাহসিন রিয়াজ, আপনার কাছে আমার দুটি বিষয় আসলে জানার আছে। দুটি বড় ঘটনা আজকের। একটি, তরমুজ, বাঁশি এবং লাউ সহ এনসিপিকে 50 প্রতীকের তালিকা দিল ইসি। এটা নিয়ে একটু আলোচনা করব। একই সঙ্গে সাংবাদিকদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের দুর্ব্যবহার, আক্তার জারার সংবাদ সম্মেলন বর্জন। শুরুতে আপনাদের এই প্রতীক নিয়ে আসলে একটু প্রতিক্রিয়া জানি। ইসি যে প্রতীকগুলো আপনাদেরকে দিয়েছে সেগুলোর একটা তালিকা, 50টির তালিকাগুলো আমি পড়েছি। সেগুলো যে তালিকাগুলো সর্বশেষ আমরা গেজেটে দেখেছিলাম তার মধ্য থেকে অনেকগুলো, যদিও আপনারা বলছেন যে এখনো আপনাদের শাপলা, লাল শাপলা, সাদা শাপলা এবং শাপলা এর যে কোনো একটি পাওয়ার এখন পর্যন্ত সুযোগ আছে। ধন্যবাদ যারা আমার সাথে আছেন এবং যারা আমাকে দেখছেন। আমি কি অডিয়েবল কমপ্লিটলি? জি জি জি, শুনতে পাচ্ছি আমি ভালো। দেখুন, আমরা একটা ব্যাপার খুব পরিষ্কারভাবে বলেছি, স্পেশালি হচ্ছে যখন প্রতীক নিয়ে যখন এই আলোচনাটি হচ্ছে, এটি নতুন আলোচনা নয়।
আহ, আমরা যখন নিবন্ধন জমা দিয়েছিলাম তারপর থেকেই কিন্তু প্রতীক নিয়ে আমরা মানে এই ডিসকাশনটাকে আমরা হচ্ছে পলিটিক্যাল সারফেসে আমরা বরাবরই রেখেছি। আমরা যে ব্যাপারটা আমাদের যে স্ট্যান্ড পয়েন্ট, দলগতভাবে যে স্ট্যান্ড পয়েন্ট, সেটা হচ্ছে যে আমরা কোনো রকম আনইথিক্যাল বা সংবিধান বিরোধী কোনো ধরনের ক্লেম আমরা করছি না, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড পয়েন্ট ইজ আমরা কোনো এক্সট্রা প্রিভিলেজ কোনো কমিশন বা সরকারের কাছ থেকে চাচ্ছি না। এটা আমাদেরকে আগে বুঝতে হবে। মানে ধরেন আমি কোনো একটা জিনিস আমি চাচ্ছি, আপনাকে এটা বিচার বা বিশ্লেষণ আপনি কিসের উপর ভিত্তি করে করবেন? আপনি বিচার বিশ্লেষণ করবেন যে এটা কি রেশনাল ক্লেম কিনা, ফার্স্ট থিং। সেকেন্ড থিং, আপনাকে এটা বুঝতে হবে বা আপনাকে এটা জানতে হবে যে আমি এমন কোনো কিছু চাচ্ছি কিনা যেটা সাংবিধানিকভাবে কোনো ফরম্যাটে কোনো সিস্টেমে এটা ক্ল্যাশ করে। দেখেন, আমরা কিছুদিন আগেই আমরা সংবাদ সম্মেলন করার মাধ্যমে কিন্তু আমরা এটা একেবারে পরিষ্কার করেছি। যতগুলো প্রতীক বিভিন্ন ধরনের পলিটিক্যাল সারফেসে আছে, প্রত্যেকটা প্রতীক নিয়ে আমরা কথা বলেছি। আপনি যদি এবি পার্টির প্রতীকের দিকে তাকান, ঈগল আছে। আপনি যদি জামাত ইসলামের প্রতীকের দিকে তাকান, দাড়িপাল্লা আছে। আপনি যদি বিএনপির প্রতীকের দিকে তাকান, ধান আছে। এরকম অসংখ্য প্রতীক, কাঁঠাল আছে। কাজেই দেখেন, মানে আপনি যখন আমাকে আমার ন্যায্য কোনো আস্কিং, এটা যখন আপনি মিট করবেন না, আপনাকে জাস্টিফিকেশন দিতে হবে। দিস ইজ অল উই ওয়ান্ট। আপনি আমাকে ব্যাখ্যা দিয়ে বুঝাতে হবে যে দিস ইজ দি রিজন, এর জন্য আমি তোমাকে এটা দিচ্ছি না। এখন আপনি যদি এটা আমাকে, এই ব্যাখ্যাটুকু যদি আপনি আমাকে দিতে না চান, তাহলে আমরা কমিশনের যে স্বাধীনতা বা কমিশনের যে ক্যাপাসিটি বা কমিশনের যে মানে ইসি কর্মকর্তারা জানিয়েছেন যে জাতীয় নাগরিক পার্টি প্রথমে শাপলা, কলম এবং মোবাইল ফোনের যে কোনো একটি প্রতীক তাদের পাওয়ার জন্য আবেদন জানায়। আপনি মাথা নাড়ছেন, এটা কি সত্য নয়? না, এটা তো আমরা অপশন হিসাবে দিয়েছি। মানে আচ্ছা। আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এখানে আপনি দেখেন যারা নিবন্ধন করে তাদের পক্ষ থেকে অপশন দেওয়ার সুযোগ থাকে, সুযোগ তারা দিয়েছে। আচ্ছা, তার মানে আমি আপনাকে এই কলম এবং আমি মোবাইল ফোন প্রশ্নটা এখনো অপশন ঘুরিয়ে আছে। করি। জি। আমি প্রশ্নটা আপনাকে ঘুরিয়ে করি। আপনি যদি 1 নম্বর অপশন দেন এবং আপনি যদি সেটা পাওয়ার দাবিদার হন, আপনি 1 নম্বর পয়েন্ট বা 1 নম্বর অপশন আপনি কেন ছেড়ে আসবেন উইদাউট গেটিং এনি এক্সপ্লেনেশন? মানে দিস ইজ দি মানে আমি আপনাকে যদি এক নাম্বার যদি নাই থাকে, তাহলে তো আমাকে 2 নাম্বার চুজ করতে হবে। আমি একটু শেষ করি। ধরে নিলাম হাইপোথেটিক্যালি আমি সেখানে 10টা অপশন দিয়েছি। দ্যাটস ভেরি ফাইন, ইউ ক্যান ইভেন প্লেস ইট, কোনো সমস্যা নাই তো এটার সাথে। সমস্যা হচ্ছে আপনাকে আমাকে বুঝিয়ে দিতে হবে যে আপনি আমাকে কেন 1 নম্বর অপশনটা দিচ্ছেন না। দিস ইজ দি থিং, আর কিছু না। এবং আজকে আপনি দেখেন, আজকে একটা খুব পরিষ্কার বক্তব্য মান্না ভাইয়ের পক্ষ থেকে এসেছে। জি। আমরা মান্না ভাইকে এটার জন্য অনেক বেশি থ্যাঙ্কফুল। মান্না ভাইয়ের প্রতি তিনি একটা চমৎকার একটা মানে আজকে উদারতার একটা মানে ডোর তিনি ওপেন করেছেন এবং একটা বড় এক্সাম্পল তিনি সেট করেছেন। যদিও পরবর্তীতে আমরা বেশ কিছু না, কিন্তু উনি মানে ওনার এই কথার মধ্যে কি কোনো খেদ ছিল? মানে উনি কিন্তু বলেছেন যে আমরা যদি মানে আমরা চেয়েছিলাম তখন জাতীয় প্রতীক বলে আমাদেরকে দেয়া হয়নি, এখন দিলে আমাদের কোনো আপত্তি নেই, আমরা মামলা মোকদ্দমায় যাব না। না, দিস ভেরি ক্লিয়ার। মানে আপনি স্টেটমেন্টের দিকে তাকান, খুবই ক্লিয়ার মানে স্টেটমেন্ট। তাহলে তো এই প্রশ্নটা এসে যায় যে উনি যে কারণে পাননি, সেই কারণে নির্বাচন কমিশন মানে সেই কারণটা যদি চেঞ্জ করেন, তাহলে মানে সেটা অন্যায় হবে কিনা? কেন অন্যায় হবে না? মানে আপনাদের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে। দেখেন, আমি একটু ভেঙে দেই। মানে ওনাকে না দিয়ে আপনাদেরকে যদি দেয়া হয়, তাহলে এটা নিয়ে কথা উঠবে কিনা? না, এটা তো তার বলতে হবে। এটা আপনি বলে দিলে তো হচ্ছে না, না। আমি বললেও হবে। মানে এটা আমার কাছে মনে হয় যে আমি বললেও হবে যে সেখানে নির্বাচন কমিশন আসলে নিরপেক্ষ থাকলো কিনা দুইজনের না, ব্যাপারে। সেই ব্যাখ্যাটা আমি করি। দেখেন, প্রথমত আমার প্রতীকের প্রশ্ন, আপনি আমাকে ব্যাখ্যা দিবেন প্রতীক লেজিট কি লেজিট না, প্রতীক পাওয়ার কোনো ডিমেরিটস আছে কিনা। যদি প্রতীক পাওয়ার কোনো ডিমেরিটস না থাকে, এরপর আপনি দেখবেন যে আসলে এটা কাকে দিবেন। এই তো আপনার প্রসঙ্গটা। এখন এটা মান্না ভাই চেয়েছে, মান্না ভাই এটাও ক্ল্যারিটি দিয়েছে, এটা যদি এনসিপি কে দেওয়া হয় তার কোনো সমস্যা নেই। এখন তিনি তার পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ এটা বলেছেন। এখন আমি আপনাকে বলি, যে এটার দাবিদার ছিলেন সে যদি এটার উপর থেকে ক্লেম ছেড়ে দেন, আপনি এটাকে উদারতা বা আপনি এটাকে মানে পলিটিক্যাল একটা কার্টিসি বা এটাকে পলিটিক্যালি একটা মানে ভালো এক্সাম্পল হিসাবে না দেখে আপনি কেন এটাকে ক্রিটিক্যালি দেখছেন? মান্না ভাই তো এটাকে ক্রিটিক্যালি দেখেন নাই, আমরা তো এনসিপি হিসাবে এটা ক্রিটিক্যালি দেখতেছি না। কাজেই এখন আপনি দেখতে পারেন, ইটস ভেরি ওকে। মানে আপনি দেখবেন কেন, এই প্রশ্নটা আমি করতেছি বিকজ আপনার কোনো স্ট্র্যাটেজি আছে কিনা এটার পেছনে, আপনার কোনো ব্যাখ্যা আছে কিনা। আমার কোনো সমস্যা নাই। একটা স্বাধীন রাষ্ট্র
একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনার যে কোনো ক্লেম থাকবে, দের ইজ নো ইস্যু। বাট এখানে মান্না ভাই যেখানে প্রবলেম দেখতেছে না, এনসিপি যেখানে প্রবলেম দেখতেছে না, সেখানে আপনি আপনার প্রশ্ন নিয়ে প্রশ্ন করতেই পারেন, দের ইজ নো ইস্যু। মজার ব্যাপার হচ্ছে দুইটা কি স্টেক হোল্ডার কিন্তু এটা নিয়ে বিতর্কে জড়াচ্ছে না, দ্যাটস দি ম্যাটার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এবার আসেন আপনি যে আরেকটা প্রসঙ্গ যেটাকে অবতরণ করেছেন সেটা হচ্ছে যে আজকে সাংবাদিকদের সাথে আজকে এয়ারপোর্টে একটা ঘটনা ঘটেছে। দেখেন, প্রথমত আমি খুব ক্লিয়ার একটা ব্যাপার বলি, এটা নিয়ে আমরা আমাদের অভ্যন্তরে আমরাও বিচার বিশ্লেষণ করছি আসলে সেখানে কি ঘটেছে। এই ধরনের ঘটনা যতটুকু এটা গড়িয়েছে, সাংবাদিকরা আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অ্যাসেটস, এবং জুলাই বিপ্লব বলি, আমাদের পরবর্তীতে এই জুলাই বিপ্লবকে ধরে রাখা বলি, এই প্রত্যেকটা কার্যক্রমের সাথে যারা সত্যিকার অর্থে বাংলাদেশপন্থী সাংবাদিকতায় বিশ্বাস করেন, যারা সত্যিকার অর্থে এই লাল সবুজের সার্বভৌমত্ব, স্বাধীনতা, গণতন্ত্র এবং সাধারণ মানুষের অধিকারের প্রশ্নে যারা আপোষহীন ছিলেন, তাদের বিরাট রকম অবদান রয়েছে, এটা আমরা কোনোদিন অস্বীকার করি না। কাজেই তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, তাদেরকে অপমান করা, তাদের সাথে কোনো ধরনের বাদবিদণ্ডতে জড়ানো, তাদের সাথে কোনো ধরনের ঝগড়া বিবাদে জড়ানো, তাদেরকে ধাক্কা দেওয়া, এ ধরনের কাজ এনসিপি তো ডেফিনেটলি আমাদের এন্ড থেকে তো আমরা এটার যে কোনো পর্যায় থেকে এটার বিপরীতে। এটা যে কেউ করলে সেটার ব্যাপারে আমাদের অবস্থান থাকবে খুবই পরিষ্কার, এবং আমরা এটাকে খুবই ক্লোজলি আমরা এটাকে অবজার্ভ করছি, আমরা দেখছি। এবং আমাদের পক্ষ থেকে আমরা জানি না এটা এখন পর্যন্ত ডিটেইলি আমরা এটা বিচার বিশ্লেষণ করছি, আপনি জানেন যে ইট টেকস টাইম, বাট এটা যদি হয়ে থাকে এটার ব্যাপারে আমরা খুবই সরি ফিল করেছি তাদের কাছে। আপনি জানেন যে ইনস্ট্যান্টলি ঘটনার পরপরই আক্তার, তাসনিম যারা সেখানে ছিলেন, তারাও কিন্তু ইনস্ট্যান্টলি এটাকে অ্যাড্রেস করেছেন এবং তারাও এই ব্যাপারটাতে তারা দুঃখ প্রকাশ করেছেন উইদাউট ইভেন গেটিং ইন ডেপথ রিসার্চ। তারা কিন্তু আগে এটার ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন। কাজেই আমাদের অবস্থান, আমরা কেন যারা বাংলাদেশের খবর মানুষের কাছে, আমরা কেন তাদের সাথে বিরুদ্ধচারণ করব? পরিষ্কার হয়েছে আপনার বক্তব্যটা, থ্যাংক ইউ। আবুল কালাম আজাদ মজুমদার, আপনি মাঠের সাংবাদিক, মানে এটাকে আসলে কিভাবে দেখেন একজন সাংবাদিক হিসেবে? কারণ আমরা দেখি যে এরকম অনেক ক্ষেত্রেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে নানান সময় এটা তো হয়ই আসলে, তাই না? নানান একটা পরিস্থিতি, নানান সেই জায়গায় আসলে সাংবাদিকরা কি করতে পারেন বা কিভাবে সাংবাদিকরাও রিয়াক্ট করতে পারেন কিনা, সেই জায়গায় আসলে কি দেখেন আপনি? আমি মনে করি যে সাংবাদিকরা যতক্ষণ সাংবাদিকতা করছেন ততক্ষণ কারো কোনো সমস্যা হওয়ার কথা না, বা কেউ যদি তাদের সাংবাদিকতার জন্য যদি প্রতিবন্ধকতা তৈরি করে, তাহলে আমরা সবাই মিলে চেষ্টা করব এই প্রতিবন্ধকতাটা যাতে দূর হয়। কারণ সাংবাদিকতাটা আমরা মনে করি যে এটা জরুরি, আমাদের সমাজের জন্য জরুরি, রাজনীতির জন্য জরুরি। আর সাংবাদিকরা যদি সাংবাদিকতা না করে সেখানে অন্য কিছু করতে চান, তাহলে যার সাথে যেটা করবেন সে হয়তো তখন পরিস্থিতি বুঝে তার মতো করে সেটা দেখবেন। তবে আমরা কখনোই আশা করি না যে সাংবাদিকদের সাথে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হবে। এটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। আমরা আশা করব যে এটা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই রিয়েলাইজেশনটা আসবে, যেটা একটু আগে আমাদের তাহসিন বলল। আমরা বিশ্বাস করি যে আমাদের রাজনৈতিক দলগুলো এই ক্ষেত্রে সহিষ্ণুতার পরিচয় দিবে, ধৈর্যের পরিচয় দিবে। অনেক সময় হিট অফ দ্য মোমেন্ট অনেক কিছু হয়ে যেতে পারে, তবে এক্ষেত্রে সাংবাদিকদের যেমন আরেকটু সহনশীল থাকা জরুরি আমি মনে করি। কারণ পরস্পর যদি আসলে সহযোগিতাপূর্ণ মনোভাব পোষণ করে, তাহলে এটা এ ধরনের পরিস্থিতির আর রিপিট হবে না বলে আমার বিশ্বাস। জি, তাহসিন রিয়াজ, আমি যদি ঘটনাটা আরেকটু পড়ি আমার দর্শকদের, সেখানে যেমন হুমায়ুন কবিরের বক্তব্য চলার মধ্যেই হুমায়ুন কবির অর্থাৎ তারেক রহমানের তিনি উপদেষ্টা, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তিনি যখন বিমানবন্দর থেকে আসেন তখন তার বক্তব্য নেওয়া হচ্ছিল। সেই সময়ই বোধহয় এনসিপির নেতাকর্মীরা পাশে ছিলেন, তারা তাসনিম জারা এবং আক্তার হোসেনকে বরণ করতে গিয়েছিলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সফরসঙ্গী হয়ে গিয়েছিলেন তারা। সেই সময় তারা স্লোগান দিতে থাকেন, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ বলে স্লোগান দিতে শুরু করেন। এতে হুমায়ুন কবিরের কথা শুনতে সাংবাদিকদের সমস্যা হচ্ছিল। এনসিপির নেতাকর্মীদের এভাবে উচ্চস্বরে স্লোগান না দেওয়ার জন্য অনুরোধ করেন একজন সাংবাদিক। তখন এনসিপির কিছু নেতাকর্মী কয়েকজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেন। একে কেন্দ্র করে সাংবাদিকরা বিমানবন্দরে এনসিপি নেতা আক্তার হোসেন এবং তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দিয়ে সাংবাদিকরা চলে যাচ্ছেন। তখন এনসিপির কয়েকজন নেতা সাংবাদিকদের সংবাদ সম্মেলন বর্জন না করার অনুরোধ করছেন। ক্ষুব্ধ সাংবাদিকদের অনেকে এনসিপির নেতাকর্মীদের দুর্ব্যবহারের সমালোচনা করছেন। এনসিপির এক নেতাকে সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে শোনা যায়,
কিছু মানুষের জন্য সবাইকে ভুল বুঝেন না প্লিজ। তবে এনসিপি নেতার এমন আবেদনে সাংবাদিকরা সাড়া দেননি। জবাবে এক সাংবাদিক বলেন, এবার ফাঁকা করে দিছি, বহু জায়গা হয়েছে আপনারা মিছিল করেন। মানে পরিস্থিতিটা এখন কি আপনারা এরপরে কোনো ধরনের কোনো মানে খতিয়ে দেখা বা এটা কোন প্রেক্ষিতে হয়েছে, কেন হলো, কারা এর সঙ্গে মানে জড়িয়ে পড়েছিলেন, সেগুলো কি আপনারা দেখছেন বা এরকম কিছু হয়েছে? দেখুন, আমি তো একটু আগেই এই ব্যাপারটা খুব পরিষ্কারভাবে জানালাম আপনাকে যে এটা ডেফিনেটলি আমরাও এটা দেখছি, এবং আমরাও এই ব্যাপারটা নিয়ে খুবই মানে আহত হয়েছি যে এই ধরনের ঘটনাটা কেন ঘটলো। এই ধরনের ঘটনাটা তো আপনারাও যখন কাভার করতে যাচ্ছেন, আমরা তো এটা তো একটা পারস্পরিক একটা মানে সৌহার্দ্য সম্প্রীতির জায়গা, আপনারা যাচ্ছেন, আমরা সেখানে আমাদের লোকজনরা সেখানে তাদেরকে রিসিভ করতে গিয়েছে। কাজেই মানে আমরা দুপক্ষের কথাই আমরা একটু জানার চেষ্টা করছি, আমরা একটু বোঝার চেষ্টা করছি আসলে কি হয়েছে সেখানে। এবং অবভিয়াস আমি মানে একটা রিপিট হবে, আবার সেম কথাগুলো আমাকে হয়তো বলতে হবে যে আমরা আমাদের অভ্যন্তরে আমরা আমাদের ব্যাপারগুলো কি নিয়ে আমরা বোঝার চেষ্টা করছি। এবং দেখেন, আপনি আবার যখন প্রশ্নটা করেছেন, আমি আবারও আপনাকে এটা বলি যে সেখানে কিন্তু ইমিডিয়েটলি ইভেনচুয়ালি আমাদের এখানে টপ অফ সিনিয়র লিডারশিপ ইমিডিয়েটলি ব্যাপারটাকে অ্যাড্রেস করেছেন। জি জি, কাজেই দেখেন মানে ব্যাপারটা খুবই আমার কাছে মনে হচ্ছে পরিষ্কার। ঠিক আছে। আমি কি একটু সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এবং মৌলানা ফজলে বাড়ি মাসুদ আপনাদের একটু মন্তব্য আশা করব। এই আলোচনাটা আমি এখানে আসলে শেষ করতে চাই। শুরুতে ইমরান সালেহ প্রিন্স। না, এটা জি, প্রথমেই এনসিপির প্রতীক বরাদ্দের ব্যাপারে যেটা হয়েছে, এই ব্যাপারে বিএনপির কোনো সে নাই। শাপলা দিলেও আমাদের কোনো আপত্তি নেই, না দিলেও কোনো আপত্তি নেই। সেই ব্যাপারে নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নিবে, সেই ব্যাপারে আমাদের কোনো সে নাই। দ্বিতীয়ত হচ্ছে এনসিপির আজকে একটি প্রতিনিধি দল মানে যারা প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘের অধিবেশনে গিয়েছিলেন, তারা ফিরে আসার পরে হয়তো একটা সাংবাদিক সম্মেলন করার কথা ছিল। সেখানে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে সেটা দুঃখজনক। আসলে এটা ঘটাটা কোনোভাবেই মানে কাম্য ছিল না বা নাই। তো এরকম আসলে রাজনৈতিক কর্মসূচিগুলিতে মাঝে মধ্যে এরকম ঘটে না যে তা না, কিন্তু আমাদের সবাইকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। এবং আমাদেরও অনেক নেতা দেখেছি বিদেশ থেকে আসার পরে আপনার ধরেন এয়ারপোর্টে আমরা লোকজন জড়ো করি, সেটাও কিন্তু ঠিক না। ইতিমধ্যেই জানেন যে আমাদের দলের একজন মানে নেতা, উনি ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসার পরে এয়ারপোর্টে এরকম লোকজন জড়ো করার পরিপ্রেক্ষিতে মানে সাধারণ যাত্রীদের যে বিড়ম্বনার শিকার হতে হয়েছে, সেই কারণে সেই নেতাকে দল থেকে শোকজ করা হয়েছে এবং চূড়ান্ত নোটিশও দেওয়া হয়েছে যে এরকম ভবিষ্যতে করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তো আমরা যেহেতু জনকল্যাণে রাজনীতি করি, জনগণের স্বার্থ বিবেচনাই করেই করতে হয়। এখন যেহেতু পরিবর্তিত একটা পরিস্থিতি এবং আমরা যেহেতু পুরনো বন্দোবস্তে ফিরে যেতে চাই না, তো সে কারণে এইগুলো আমার মনে হয় একটু পরিহার করা উচিত। হ্যাঁ, প্রেস ব্রিফিং হতেই পারে এয়ারপোর্টে, কিন্তু ওই যে রিসিভ করার নামে সেখানে যে আমাদের নেতাকর্মীদেরকে আমরা জড়ো করি বা তারা যেখানে স্লোগান দেয়, বিদেশিরা অনেকে আসে, তারাও তো বিড়ম্বনার শিকার হয় এবং তারাও আমাদের দেশ সম্পর্কে একটা বিভিন্ন মানে হয়। সেটা আমাদের ক্ষেত্রে হয়, আমরাও কিন্তু এরকম এই কালচার করেছি বা এখনো হয়তো করছি, কিন্তু এটা করা উচিত না আমাদের। এইগুলো আমাদের চিন্তা চেতনায় নিয়ে আসা উচিত। আর যেটাই ঘটেছে আমি আশা করি এটা উদার মানসিকতা দিয়েই উভয় পক্ষেরই দেখা উচিত এবং সাংবাদিকদেরও এটা একটু উদার মানসিকতা দিয়ে দেখা উচিত। এবং এনসিপিকেও আমি পরামর্শ দেওয়ার অধিকার তো আমার নেই, আমরা অনুরোধ করব যে বিষয়টি আরো খতিয়ে দেখার জন্য, যে তারা যাতে ভবিষ্যতে এই ধরনের আর কোনো যেন ঘটনা না ঘটে। কারণ সাংবাদিকতা বা সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের 4টি পিলারের মধ্যে একটি, মানে মুক্ত সাংবাদিকতা। তো সেই কারণে তাদেরকে যদি আমরা দায়িত্ব পালন করতে না দেই, তাহলে কিন্তু গণতন্ত্রকে এখানে সেভাবে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবো না। আমাদের সব বিষয় একটু অধ্যক্ষ চিন্তা ভাবনা করি। এক্স্যাক্টলি। অধ্যক্ষ মৌলানা শেখ ফজলে বাড়ি মাসুদ, আপনার একটু মন্তব্য আশা করছি, ছোট করে এই আলোচনাটা শেষ করতে চাই। আসলে আজকে এয়ারপোর্টে যেটা ঘটেছে, আসলে হয় কি যে সব জায়গায় সহনশীলতা দরকার, আর অতি উৎসাহই এটা কোথাও জায়গায় ভালো নয়। আপনারা দেখেছেন বিগত বিশেষ করে আওয়ামী আমলেই
দেখা গেছে যে অতি উৎসাহ দেখাতে গিয়ে প্রশাসনের অনেকে এত বেশি মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, আমরা সেসব জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। যারা আমরা অভ্যর্থনা জানাতে যাই তারাও সেখানেও কিন্তু কিছু মানুষ থাকে অতি উৎসাহী, আবার যারা ওখানে বর্জন করেছে সেখানেও তাদের মধ্যেও যদি অতি উৎসাহী কেউ হয়ে যদি সবাইকে বের করে নিয়ে আসার জন্য যেন বর্জন করব, এই টেন্ডেন্সি থেকে যদি কেউ করে, এটাও ঠিক না। উভয় পক্ষ যদি আমরা সহনশীলতাকে বজায় রাখতে পারি তাহলে এটা আমাদের দেশ, জাতি, সব জায়গায় আমাদের পরিষ্কার হয়েছে। মানে এনসিপির প্রতীক নিয়ে একটা ছোট মন্তব্য আপনার আশা করি আমি। এটা তো আমরা শুধু আশা করব যে এই বিষয়ে পরিস্থিতি এমন দিকে যাবে না যাতে কোনো রাজনৈতিক জটিলতা তৈরি হয়। এটা একটা সমাধানযোগ্য বিষয়, এটা আলাপ আলোচনার মাধ্যমে আমরা মনে করি যে এই বিষয়ে একটা ইতিবাচক সমাধান আসা সম্ভব। মানে এ ব্যাপারে কি নির্বাচন কমিশনই শেষ কথা? নির্বাচন কমিশন না, আইনের মধ্য থেকে নির্বাচন কমিশন তো অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে, তবে তারা যে সিদ্ধান্তটা দিয়েছেন সেই সিদ্ধান্তটা কেন দিয়েছেন সেটা যদি সবাই জানতে পারে তাহলে আমার মনে হয় নিয়ে আর আলাপ আলোচনাটা বেশি দূর গড়াবে না। জি, আমরা এই আলোচনাটা শেষ করতে চাই। ধন্যবাদ জানাচ্ছি তাহসিন রিয়াজ, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ এবং সৈয়দ ইমরান সালেহ প্রিন্স যুক্ত হওয়ার জন্য ৭১ জার্নালে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছে ৭১ জার্নালে, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। একটা খবর, কাঁচামরিচের দাম আবার ৩০০ টাকা ছাড়ালো। কাঁচামরিচের একটু যদি পড়ি আমি, ৫ দিন আগেও ১ কেজি কাঁচামরিচের দাম ছিল ২০০ থেকে ২২০ টাকা, অর্থাৎ এই সময়ের মধ্যে প্রতি কেজিতে কাঁচামরিচের দাম বেড়েছে ১০০ থেকে ১২০ টাকা করে। প্রথম আলোর এই রিপোর্টটি নিয়ে একটু কথা বলতে চাই। সেখানে তারা বলছে যে বিক্রেতারা জানিয়েছেন গত ৩ দিনে দেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে, প্রায় একই সময়ে পুজোর ছুটিতে পণ্য আমদানির পরিমাণ কমেছে। এতে সব মিলিয়ে বাজারে কাঁচামরিচ সহ সবজির সরবরাহ কমেছে, এই কারণে দাম বেড়েছে। সেখানে অন্যান্য সবজির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা করে বেড়েছে। দাম বাড়ার পরে পটল, চিচিঙ্গা, ঝিঙে, ধুন্দল, লাউ প্রভৃতি সবজি ৭০ থেকে ৮০ টাকায়, কাঁকরোল, ঢ্যাঁড়স ৮০ থেকে ১০০, অর্থাৎ ৭০-৮০ টাকার নিচে তেমন কোনো সবজি দেখা যাচ্ছে না। আমরা এস এম নাজির হোসাইন, ভাইস প্রেসিডেন্ট, কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব, একটু স্বাগত জানাই আপনাকে। এস এম নাজির হোসাইন, এই দাম বাড়াকে আপনি আসলে কিভাবে দেখেন? ৫ দিনে ১০০ থেকে ১২০ টাকা কাঁচামরিচের দাম বেড়েছে। এটা আসলে হচ্ছে কি, আমাদের দেশে মানে ব্যবসায়ীরা সবসময় একটা অজুহাতের অপেক্ষায় থাকে। মানে হঠাৎ করে একটা বৃষ্টি হলো, তারপরে ধরুন পূজার একটা বন্ধ, এটা ঠিক আছে, কিন্তু প্রবলেম হলো যে ওই অজুহাতটাকে দাঁড় করিয়ে তারা দাম বাড়াতে মানে সবসময় প্রস্তুত। এই কাজটি কাঁচামরিচের বেলায় মানে এটাই হলো। কারণ হলো যে আসলে মানে হঠাৎ করে ৫ দিনের ভিতরে তো এরকম কোনো বড় ক্রাইসিস হয় না যেটার কারণে এরকম দাম ১০০ টাকারও বেশি বাড়ার কথা। তো এখন তারা সামনে নিয়ে আসলো পূজার বন্ধ, আবার ধরুন বৃষ্টিটাও হলো এর মধ্যে, এই দুইটাকে নিয়ে আসছে। আমাদের মানে যেটা তারা হয় বলছেন যে ধরুন, যেসব কৃষি মার্কেটের সবজি বিক্রেতা আব্বাস আকন জানান, বর্তমানে বাজারে দেশে উৎপাদিত কাঁচামরিচ এবং টমেটো নেই বললেই চলে। যেসব কাঁচামরিচ এবং টমেটো বিক্রি হচ্ছে তার প্রায় পুরোটাই ভারত থেকে আমদানি করা, কিন্তু পুজোর ছুটির কারণে এসব পণ্যের আমদানি কমেছে। না আমদানি, ওইটাই আমি বললাম যে আমদানির ক্ষেত্রে কিছুটা বিঘ্ন ঘটতে পারে যেহেতু বন্ধ থাকবে। তবে আমাদের এখানে যেরকম হয়, আজকে আমদানি করলে কালকে তো আমদানি, কালকে আসতেছে না, ২ দিন পরে আসতেছে। জি, আর জি, যেগুলো স্টক আছে এগুলো তো একদিনে শেষ হয়ে যাচ্ছে না। হ্যাঁ, যে পরিমাণ স্টক যেগুলি আছে, আপনি ধরেন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা বাজারগুলিতে দেখছি যে আসলে প্রচুর পরিমাণে স্টক আছে। স্টক, তারা ওই ইস্যুটাকে সামনে নিয়ে আসছে। এখন আপনি যখন যাবেন বাজারে, ভাই দাম কেন বাড়ছে, হঠাৎ বৃষ্টি অথবা রোদ, মানে কোনো না কোনো অজুহাত দেখিয়ে তাকে দামটা বাড়ানোর যে যুক্তিটা, এটাকে মানে জায়েজ করার যে বিষয়টি আছে, এটা করেই তারা কিন্তু এগুলো করছে। তো এটা আসলে কোনোভাবে যুক্তি মানে মেনে নেওয়ার মতো কোনো বিষয় নয়। মানে ২ দিন একটু প্রবলেম হলো, তারপরের দিন না, দাম কিন্তু বেড়ে এটা যাবে, কারণ মানে এটা কিভাবে ঠেকানো যায়? মানে কোনো না এটা আসলে কনজিউমার্স, জি, এটা ঠেকানোর আসলে খুব ঠেকানোটা কঠিন। কারণ হচ্ছে কি, আসলে ব্যবসায়ীরা যদি নীতি নৈতিকতা হ্যাঁ, ব্যবসায়ীরা তো পৃথিবীতে কোথাও নীতি নৈতিকতা মানে হ্যাঁ, দেখার না কথা না নীতি তাদের, আসলে নৈতিকতার তারা তো বাইরে হলে ব্যবসাটাই আমাদের দেখবেন। আমাদের সরকারের যে তদারকি, এটা আসলে
অনেকটা দুর্বল হয়ে গেছে। এটার কারণে এই প্রবলেমগুলি হচ্ছে বলে আমরা দেখছি। ধরুন সবজির বেলায় আপনি 80 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। তো সবজি এই সময়টাতে একটু ক্রাইসিস হয়, যেহেতু ধরেন পরবর্তীতে শীতকালীন সবজিগুলি আসবে। জি। এই লিঙ্ক সিজনে কিছুটা ক্রাইসিস দেখা দেয়, কিন্তু এই 80 টাকার নিচে সবজিটা আমরা অনেকদিন ধরে দেখতেছি। মানে এটার কোনো ইয়ে নাই। মানে এখন না ধরেন আপনি শীতে সবজি আসবে, তার আগেও তো একই অবস্থা ছিল। জি। তো তখন তারা বিভিন্ন সময় যে সাপ্লাই কম, এটা কম, ওইটা কম, এরকম বিভিন্ন অজুহাত দেখিয়ে দাম বাড়িয়ে যাচ্ছিল। তো এখানে যদি তদারকিটা নিশ্চিত করা না যায়, আমরা যেটা বলছিলাম যে উৎসস্থলে থেকে তদারকি খোঁজ খবর নিয়ে, মানে যেখানে আপনার বাজারজাত করা হচ্ছে সেই জায়গাগুলোতে যদি মানে দেখা হয়, তাহলে কিন্তু মানে এই চালের প্রবলেম, চালের দামও তো চালের 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 দাম দাম। দীর্ঘদিন ধরে বেশি, সেখানে চাল আমদানির পরেও কিন্তু সমাধান হয় নাই। জি। তো সমাধান না হওয়ার পিছনে কারণটা হলো যে ব্যবসায়ীরা কিন্তু এখন পুরোটাই নিয়ন্ত্রণ করছে, তারাই কিন্তু নীতি নির্ধারণটা তারাই মানে করতেছে। কি সিন্ডিকেট এখনো আছে? সিন্ডিকেটের থেকে যেটা হলো যে এই যে গভর্নমেন্টের নজরদারি, সরকারের যে তদারকি, এটা না থাকার কারণে, এটা দুর্বলতার কারণে আমরা মনে করছি সেই জায়গাতে আসলে কাঙ্ক্ষিত জি। ফলটা আসতেছে না। আবুল কালাম আজাদ মজুমদার, সরকারের নজরদারির কথা বললেন উনি। দীর্ঘদিন ধরে মানে এই আগের যে টেন্ডেন্সি ব্যবসায়ীদের ছিল সেটা আসলে বদল হয়নি। আমার কথা হচ্ছে, প্রথমত সরকারের নজরদারি এই মুহূর্তে বাংলাদেশে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি, বিশেষ করে দ্রব্যমূল্য পরিস্থিতি। আপনি যদি খেয়াল করে দেখেন, এই ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকেই দ্রব্যমূল্যের বিষয়টা খুব সিরিয়াসলি নিয়েছে। কারণ দ্রব্যমূল্য যদি সামান্য বাড়ে, আসলে সাধারণ মানুষের কষ্ট হয়, খেটে খাওয়া মানুষের কষ্ট হয়। এটা এই সরকার সবসময় উপলব্ধি করে, এবং এই উপলব্ধি করার এই উপলব্ধি থেকেই সরকার সবসময় চেষ্টা করেছে আসলে কি কি কারণগুলো আসলে দ্রব্যমূল্যকে প্রভাবিত করতে পারে, এবং এগুলো আইডেন্টিফাই করে এগুলো অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে। একটা তো আপনার যে সিন্ডিকেটের কথা বলেছেন, ব্যবসায়িক কিছু কিছু আমদানি নির্ভর পণ্যের ক্ষেত্রে ব্যবসায়িক সিন্ডিকেট আছে, সেখানে মার্কেট ইন্টারভেনশন করা, আপনার সাপ্লাই বাড়ানো, এবং পরিবহন খাতে যে চাঁদাবাজি, এটা দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার একটা অন্যতম বড় কারণ। 1 কেজি সবজি রংপুর থেকে ঢাকায় আসলে আমাদের একটা অ্যানালাইসিস দেখা গেছে যে পরিবহন খাতেই আপনার 20 থেকে 22 টাকা অতিরিক্ত চলে যায় একটা গোষ্ঠীর পকেটে। তো এইটা যদি কমানো যায়, কেজি প্রতি 20 থেকে 22 টাকা এক একটা মানে এমনভাবে যদি আপনি পণ্যের দাম বিশ্লেষণ করেন, উত্তরবঙ্গ থেকে ঢাকায় একটা পণ্য আসলে আপনি যদি প্রত্যেকটা কেজিতে আপনার প্রত্যেকটা পণ্যের কেজি প্রতি 20 থেকে 25 টাকা বেশি হয় শুধুমাত্র এই সমস্যাগুলোর কারণে। তো এই সমস্যাগুলো যদি অ্যাড্রেস করা যায়, তাহলে তো এই টাকাটা অন্তত কমে আসে, সাধারণ মানুষের উপর একটু চাপ কমে আসে। তো ধরেন এইটা অ্যাড্রেস করা যাচ্ছে না কেন? না, এটা করা যাচ্ছে তো, এটা করা যাচ্ছে বলেই তো আপনার এই যে গত 1 বছরে আপনি যদি দ্রব্যমূল্যের কথা বলেন, আমি মনে করি যে দ্রব্যমূল্য এখন যথেষ্ট স্থিতিশীল আছে। কিছু ওঠানামা তো আছে, কিছু ফ্যাক্টর মাঝে মধ্যেই কাজ করে, যে ফ্যাক্টরগুলো সবসময় নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, যে কারণে কিছু ওঠানামা করে। কিন্তু আপনি যদি ব্রডার পার্সপেক্টিভে বলেন, তাহলে আমি মনে করি যে এই বিষয়গুলো সরকার এফেক্টিভলি অ্যাড্রেস করেছে দেখেই প্রথমত সাপ্লাই বাড়িয়েছে, বা সরকারের দিক থেকে চেষ্টা করা হয়েছে যাতে সাপ্লাই বাড়া হয়। যেখানে যেখানে ট্যাক্স রিডিউস করা দরকার সেখানে ট্যাক্স রিডিউস করেছে, আমদানি বাড়ানোর চেষ্টা করা হয়েছে। আপনার পরিবহন খাতে যাতে অন্যায় চাঁদাবাজির শিকার না হয় পণ্যের যারা সরবরাহকারী, সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছে। এগুলো প্রত্যেকটা ফ্যাক্টরকে আলাদা আলাদাভাবে গুরুত্ব দিয়ে চেষ্টা করা হয়েছে দেখেই কিন্তু আপনি জানেন যে দ্রব্যমূল্যটা আমরা স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে। কারণ আপনি নিজেও বলেছেন যে একটু আগে, যে ব্যবসায়ীরা তো সবসময় নৈতিকতার ধার ধারে না, তারা প্রফিট ওরিয়েন্টেড, তারা প্রফিটটাই তাদের দেখে। সেক্ষেত্রে সেটাও চেষ্টা করা হয়েছে যে এই ক্ষেত্রে এথিক্যাল প্র্যাকটিসটা কত বেশি বাড়ানো যায়। এবং এটার একটা বড় কারণ আপনি দেখেছেন গত রমজানে দ্রব্যমূল্য বাংলাদেশে অন্য যে কোনো সময়ের যে স্থিতিশীল ছিল, এবং এমনকি কেউকে আমরা দেখেছি বলতে যে তারা অন্যান্য সমস্যাগুলোকে সামনে এনে বলতেছে যে সবজির দাম কিন্তু কম, এজ ইট সবজির দাম কম এটা ট্রল করার একটা বিষয়। সবজির দাম কম এটা সরকারের সাফল্য, এটাকে না বলে এইটাকে ট্রল করা হচ্ছে যে সবজির দাম কমিয়ে রেখে সরকার হয়তো বা তার অন্য ব্যর্থতাগুলো ঢাকার চেষ্টা করছে। বিষয়টা এরকম না, সবজির দাম কম
কম থাকাটা আমাদের দেশের প্রত্যেকটা মানুষের জন্য জরুরি, কারণ আমাদের দেশের গরিব মানুষ, এটা আমাদের দেশের গরিব মানুষের খাদ্য এটা। সো সরকারের দিক থেকে আমরা যতটুকু জানি যে সরকার মার্কেট ইন্টারভেনশন বলেন, ট্যাক্সেশন বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে, চাঁদাবাজি কমিয়ে, সাপ্লাই বাড়িয়ে, সব মধ্যস্বত্বভোগীদের একটা দৌরত্ব আছে। অনেক জায়গায় এটা স্টাডি করে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় পণ্যের দাম বেড়ে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে মধ্যস্বত্বভোগীরা পণ্যের একটা বড় দামের একটা বড় অংশ তারা নিয়ে যায়, যে কারণে কৃষক দাম পায় না কিন্তু ভোক্তাকে অনেক বেশি দাম দিতে হয়। এটাকেও অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে। এখন আপনি জানেন যেই পণ্যগুলোর দামের কথা বললেন, আমার কাছে কিন্তু এখানে পণ্যের তালিকাটা আছে। প্রতি সপ্তাহে একটা আমাদের সরকার একটা মার্কেট ইন্টেলিজেন্স ইউনিট আছে, যেটা যারা আমাদের কাছে বাজার পরিস্থিতিটা আমাদেরকেও পাঠায়, যাতে আপনারা যদি কখনো কোনো প্রশ্ন করেন এই বিষয়ে আমরা যাতে অন্তত জবাব দিতে পারি। আমার কাছে মনে হয় না যে মানে এখানে পণ্যের দাম যতটা বলা হয়েছে, যেমন আপনি কাঁচামরিচের দামের কথা বলেছেন, কাঁচামরিচের দাম ইম্পোর্টেড যেটা ভ্যারাইটি, ইম্পোর্টেড ভ্যারাইটি কিন্তু মোটামুটি একই রকম আছে। আপনার 7 থেকে 8 টাকা বেড়েছে। এপ্রিল মাসে 300 টাকা কেজি ছিল, এখন সেটা আমাদের সেপ্টেম্বর 29 তারিখে রিপোর্ট হচ্ছে 330 টাকা। আপনার অগাস্ট মাসে ছিল 322 টাকা, 8 টাকা বেড়েছে এই সময়টাতে। যেই পণ্য কাঁচামরিচের যেই ভ্যারাইটিটার দাম সবচেয়ে বেশি বেড়েছে, এটা বেসিক্যালি লোকাল ভ্যারাইটিটা বেড়েছে। লোকাল ভ্যারাইটিটার দাম আমরা দেখছি যে লোকাল ভ্যারাইটিটার দাম অনেক কম ছিল, এখন এসে 200 টাকা ছিল। হ্যাঁ, এটা এখন এটা এসে অনেকটাই বেড়ে গেছে। কিন্তু তারপরে আজকে যেটা দেখলাম, আমার কাছে যে তথ্যটা আছে এটা আসলে আমি বলতে পারবো যে এটা সেপ্টেম্বর 29 তারিখে, তো ততক্ষণে আমরা দেখেছি যে এটা 240 টাকার মতো ছিল সেপ্টেম্বর 29 তারিখে আমাদের রিপোর্ট অনুযায়ী। এটা বাজারে হয়তো প্রকৃত সিচুয়েশন আরেকটু হেরফের হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় না যে মানে এটা এমন একটা লেভেলে চলে গিয়েছে যেটা ম্যানেজেবল না। এটা অবশ্যই এটা ম্যানেজেবল যদি দ্রব্যমূল্যের এই যে হঠাৎ করে যে এই মূল্যটা বৃদ্ধির যদি কোনো বিশেষ কোনো কারণ থাকে, বা কোনো একটা বিশেষ গোষ্ঠী যদি আমাদের আবহাওয়াজনিত কারণ বা ছুটিজনিত কারণে সুযোগ নেওয়ার চেষ্টা করে, তাহলে সেখানেও সরকার ইন্টারভেন করার সুযোগ আছে, এবং যদি সরকার সেই সুযোগটা ব্যবহার করবে। কারণ সরকারের সবসময় সরকারের কাজ হচ্ছে মানুষের স্বার্থটা দেখা, মানুষ যাতে কম মূল্যে পণ্যটা পায় এটা নিশ্চিত করা সরকারের কাজ, এবং সরকার সেই কাজটা করার চেষ্টা করছে। জি, আমরা এই আলোচনাটা এখানেই রাখতে চাই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে একটু কথা বলবো। এস এম নাজির হোসাইন, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য একাত্তর জার্নালে। দর্শক, একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পরে আমরা একটু আলোচনা করতে চাই গাজামুখী প্রায় সব ফ্লোটিলা জাহাজ আটক, এগোচ্ছে কেবল একটি। এই আলোচনাটার ইম্প্যাক্ট একটু আমরা জানতে চাই। সঙ্গে থাকবেন আশা করি। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। আমরা যেটা নিয়ে বিরতির আগে কথা বলছিলাম, যে বিষয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি ছাড়া প্রায় সব নৌকা আটক করা হয়েছে, এবং তাদেরকে এখন ইসরায়েলের হেফাজতে নেওয়া হয়েছে যারা সেই জাহাজে ছিলেন, এবং তাদেরকে ইউরোপে নির্বাসিত করা হবে এরকমটা বলছে ইসরায়েল। আমরা এ পর্যায়ে একটু যুক্ত করে নেব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষক। জেনারেল আখন্দ, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। একটু জানি, এখন একটি জাহাজ যেটি গাজার দিকে অগ্রসর হচ্ছে, বাকিগুলো তারা আটক করেছে ইসরায়েলি বাহিনী, এবং সবাইকে এই জাহাজগুলোতে যারা ছিলেন তাদের সবাইকে নিয়ে যাওয়া হয়েছে, আটক করা হয়েছে, এবং বলা হচ্ছে যে ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে বিমানে করে। মানে কি দেখেন, যে জাহাজটি গাজার দিকে অগ্রসর হচ্ছে সেটিও পৌঁছতে পারবে কিনা, সেটা নিয়েও ইসরায়েলি বাহিনী বলছে যে সেটিকেও আটক করা হবে যদি যুদ্ধ পরিস্থিতির দিকে এগুলো যেতে থাকে। জি, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একাত্তর টেলিভিশনের দর্শকদের আমার সালাম। এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। এটা গ্লোবাল ফ্লোটিলা, এটা গাজাতে ত্রাণ সরবরাহ, ওষুধ এবং ত্রাণ নিয়ে যাচ্ছিল, এবং এগুলোকে ইসরায়েলি নৌবাহিনী এটা আটক করেছে, এবং গ্রেটা থুনবার্গ নামে সুইডিশ একজন অ্যাক্টিভিস্ট তাকেও গ্রেফতার করেছে, এবং তারা বলছে যে এদেরকে আবার ফেরত পাঠিয়ে দিবে। তো গাজাতে তো যে অবস্থা অমানবিক ভাবে ৬৬,০০০-এরও বেশি নিরীহ মুসলমানদের হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে ২,০০০-এরও বেশি যারা নিহত হয়েছে খাদ্যদ্রব্য এবং ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। তো আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প একটা ২০ পয়েন্টের একটা শান্তি প্রস্তাব দিয়েছে। এই শান্তি প্রস্তাব নিয়ে আমি একটু পড়ছিলাম
এই প্রস্তাবের পয়েন্টগুলোর অর্থগুলো কি, এবং আমার মনের মধ্যে বেশ কয়েকটা প্রশ্ন উঠেছে এই প্রস্তাব নিয়ে। যদিও কিছু কিছু ইসলামিক রাষ্ট্র, তুরস্ক, ইন্দোনেশিয়া, ইজিপ্ট, কাতার, জর্ডান, পাকিস্তান এবং সৌদি আরব, ইউএই মিলে একটা জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছে, এই প্রস্তাবটাকে স্বাগত জানিয়েছে ট্রাম্পের এই এফোর্টটাকে। বাট এই প্রস্তাবটা এবং এই শান্তি চুক্তিটা এখনো হামাস অ্যাকসেপ্ট করে নাই, এবং আমার বড় বড় প্রশ্ন এই প্রস্তাবটা নিয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে যে এখানে এই প্রস্তাবে বলা হয়েছে যে গাজাতে একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে, সরকার হবে, এবং বাট এই সরকারটা কিভাবে গঠিত হবে, কারা থাকবে, এই ব্যাপারে স্পষ্টভাবে বলা হয়নি। এবং প্যালেস্টাইন অথরিটি এখন যেটা আছে তাদের কি ইনভলভমেন্ট হবে। একটা পর্যায়ে বলা আছে এই চুক্তিতে যে প্যালেস্টাইন অথরিটি পরবর্তীতে ক্ষমতা গ্রহণ করবে, বাট এটা তাদের রিফর্ম হওয়ার পরে। বাট এটাও আবার এক স্টেটমেন্টে নেতানিয়াহু বলেছে যে প্যালেস্টাইন, হামাস বা প্যালেস্টাইন অথরিটি কেউ তাদেরকে শাসন করবে না, নতুন একটা সিস্টেমে তারা শাসিত হবে। এই ব্যাপারে একটা প্রশ্ন আছে। একটা ইন্টারন্যাশনাল ফোর্স, কিন্তু ইসরায়েলি সরকার তো আসলে বা নেতানিয়াহু তো এটা মেনেই নেয়নি যে দ্বিরাষ্ট্রের যে মানে বিষয়, সেটি তো তারা মেনে নেয়নি। তারা তো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে মেনেই নেয় না। এখানে এই স্বাধীন রাষ্ট্রের ব্যাপারে এই ব্যাপারটা খুবই অস্পষ্ট, ভেগ। এটাই তো আসলে মেইন, যদি মেনে না নেয় তাহলে সেক্ষেত্রে মানে আবুল কালাম আজাদ মজুমদার হামাসের জন্য একটা বিশাল, হামাস এই চুক্তিটা গ্রহণ করলেও বিশাল বিপদ, না গ্রহণ করলেও বিপদ। এখানে বলা হয়েছে যে হামাস তারা প্যালেস্টাইন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো অংশগ্রহণ করতে পারবে না, তাদেরকে সকল অস্ত্র জমা দিতে হবে এবং তাদেরকে সেফ এক্সিট করে তাদেরকে বের করে দেওয়া হবে। সো এটার আসলে সফলতা আমি খুব একটা দেখি না, মানে আশা দেখেন না। নানা রকমের সমস্যা আছে। আপনার কাছে আসবো আবুল কালাম আজাদ মজুমদার, এই যে মানে সুমুদ ফ্লোটিলা, এটা মানে অনেকেই বলছিলেন যে এটা কোনো মানে এটা পৌঁছতে পারবে না আসলে, এটা কারণ ইসরায়েলি যে হুমকি ছিল, ইসরায়েল এটাকে পৌঁছতে দিবে না, দিন শেষে তাই। যারা তো আসলে সারা বিশ্বের কাউকেই কেয়ার করে না, তারা এদেরকে কেয়ার করবেন সেটার কোনো মানে সেটা ভাবাটাই অবান্তর, সেটাই হয়েছে। কিন্তু এটার যে একটা ইম্প্যাক্ট মানে ওয়ার্ল্ড ওয়াইড, এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে আসছে, অনেক জায়গায় বিক্ষোভ হচ্ছে যে ইসরায়েল কেন তাদেরকে আটক করলো, এটা পৌঁছতে দিল না। এই ইম্প্যাক্টটাকে আসলে কিভাবে দেখেন আপনি? জাতিসংঘ থেকে ফিরেছেন, সেখানেও আমরা দেখেছি যে নেতানিয়াহুর যে বক্তব্য, সেখান থেকে বিশ্ব নেতারা বা যারা এই জাতিসংঘে গিয়েছিলেন তারা তার বক্তব্যের সময় তারা বয়কট করেছেন, বাংলাদেশও তাদের মধ্যে ছিল। কিভাবে আসলে দেখেন? ধন্যবাদ। প্রথমত গাজায় যে গণহত্যা চলছে এটা তো খুবই দেবালোকের মতো স্পষ্ট, সেখানে নির্বিচারে মানুষকে হত্যা করা হয়েছে এবং এই বিষয়ে বিশ্বের সিংহভাগ রাষ্ট্রই আসলে এ বিষয়ে প্রতিবাদমুখর, এবং বিশ্বের বেশিরভাগ দেশের মানুষ, জনগণের একটা বড় অংশ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো সরকার নিশ্চুপ থাকলেও সেই সব দেশের জনগণ কিন্তু প্রতিবাদটা জারি রেখেছে। এই যুদ্ধের যে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এটা নিয়ে কূটনৈতিক প্রয়াস তো অবশ্যই অব্যাহত আছে এবং কূটনৈতিক প্রয়াসটা জরুরি, কিন্তু কূটনৈতিক প্রয়াসের পাশাপাশি বিশ্ব জনমতটাকে আসলে মানে ইসরায়েলের উপর যে চাপ প্রয়োগের জন্য বিশ্বের জনমতটাকে ধরে রাখাটা বা জনমতটাকে আরও শক্তিশালী করাটাও জরুরি। তো আপনি যদি এই জনমতকে শক্তিশালী করার প্রেক্ষাপটে এই যে এই জাহাজগুলোর গাজা অভিমুখে যাত্রা আপনি যদি দেখেন, তাহলে এটার উদ্দেশ্য আমি মনে করি যে সফল। উদ্দেশ্যটা সফল এই কারণে যে এটা খুবই প্রত্যাশিত ছিল যে তাদেরকে সেখানে যেতে দেবেন না, তাদেরকে আটক করা হবে, তাদেরকে হয়রানি করা হবে, এমনকি এরকম একটা আশঙ্কা ছিল যে তাদেরকে হয়তো হত্যাও করা হতে পারে। কিন্তু যত যাই করুক, যারা অ্যাক্টিভিস্ট আছেন তারা সাহস দেখিয়েছেন এবং তারা তাদের যে সেই সাহসটা, এই সাহসটার প্রতি এবং তাদের কর্মকাণ্ডের প্রতি সারা বিশ্বের মুক্তিকামী মানুষ যারা বা এই প্যালেস্টাইনি মুক্তিকামী মানুষের প্রতি সহানুভূতিশীল বা তাদের সমর্থনপুষ্ট যারা আছেন তারা সবাই নজর রাখছিলেন। এবং তারা এটার ফলে আজকে যে তাদেরকে যেতে দিলেন না, এটার ফলে মানুষের বিবেকটা আবার মানুষ ফুঁসে উঠেছে, বিশ্বজুড়ে বিক্ষোভ হচ্ছে। আমি মনে করি যে এই বিক্ষোভটা, এই ক্ষোভটা এটা জারি রাখাটা জরুরি, কারণ এটা যদি স্তীমিত হয়ে যায় তাহলে এই যে যারা গণহত্যাকারী তারা আরও সুযোগ নেওয়ার চেষ্টা করবে এবং গণহত্যাটা দীর্ঘায়িত করার চেষ্টা করবে। অনেক ধন্যবাদ আবুল কালাম আজাদ মজুমদার, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, আপনাদের দুজনকেই যুক্ত হবার জন্য ৭১ জার্নালে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময়ে ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ রইল।
সঙ্গে পাবো আশা করি।